আমরা জানি স্বরধ্বনি হচ্ছে যেগুলা মুখ থেকে বের হওয়ার সময় কোথাও বাধা পায় না, ঠিক আছে, এবং কারো কোনো সাহায্য নেয় না। কিন্তু ব্যঞ্জন ধ্বনি হচ্ছে মুখ থেকে বের হওয়ার সময় কোথাও না কোথাও বাধা পাবে, ঠিক আছে, এবং যে জায়গায় বাধা পায় বা যেখান থেকে উচ্চারিত হয় সেই জায়গার নাম অনুযায়ী ওই ব্যঞ্জন বর্ণের নামকরণ হয়। কথা বুঝতে পেরেছো? আরেকটা বলি, ব্যঞ্জন বলতে হিন্দুরা বা ভারতে তরকারিকে বোঝায়। কাকে বোঝায়? দেখবা ওরা যখন প্লেটে খাবার দেয় ওদের প্লেটটা হচ্ছে একটু গোল টাইপের, হ্যাঁ, মানে খঞ্চা যেটা বলি আমরা। আচ্ছা, এরকম খঞ্চা টাইপের একটা গোল প্লেট, মাঝখানে একটা গোল বাটি দিয়ে ভাত বসায় দিবে, আর এভাবে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা হলো তরকারির বাটি। এটাকে বলে পঞ্চ ব্যঞ্জন, মানে 5 প্রকার তরকারি। কি বলে? ঠিক আছে, তাহলে ওই ব্যঞ্জন আর আমাদের এই ব্যঞ্জন সেম না। আচ্ছা, বুঝতে পারলাম? হিন্দুরা কিন্তু এভাবে খেতে দেয়, বুঝছো? মাঝখানে একটা গোলবাটিতে ভাত আর চারিদিকে মানে 5টা তরকারি, এটা হলো পঞ্চ ব্যঞ্জন। আচ্ছা, মজার বিষয় না? তাহলে ব্যঞ্জন মানে কি? তরকারি। হ্যাঁ, তরকারির মধ্যে অনেক কিছু থাকে, বুঝছো? নর্মাল তরকারি কিন্তু হয় না, ওখানে সব রকম মশলা ইউজ করতে হয়। তার মানে ও স্বাদের জন্য মশলার উপরে নির্ভরশীল, বুঝতে পেরেছো? এরকম ব্যঞ্জন বর্ণ হচ্ছে স্বর বর্ণের উপরে নির্ভরশীল, ঠিক আছে। কিভাবে নির্ভরশীল বোঝাইবো? দেখো, যদি আমরা দেখবা, আমি নর্মাল বোঝাচ্ছি তোমাকে, হ্যাঁ। ক্লাস 5 এরকম করনি, দেখা যাচ্ছে ক খ দিয়ে মানে কয়েকটা জিনিস দিয়ে বলেছে যে শূন্য স্থান পূরণ করো, এরকম করতে বলেনি? শূন্য স্থান পূরণ। আচ্ছা, যখন লেখা থাকে ওই কথাটা কি লেখা থাকে বলতো? এই করো এটা লেখা থাকে না, এটা লেখা থাকে? কোনটা? তাহলে এটা উচ্চারণটা কি হবে, করো না কর? করো। তাহলে করো এটা দিলে কি সমস্যা? অথবা হ্যাঁ, তাহলে এটা কি করো না কর, কোনটা হবে বলো? করো। তাহলে করো, চিন্তা করো, রয়ের সাথে একটা কি আছে? ও, করো। তার মানে ও স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হচ্ছে না। যদি উচ্চারিত হয়, চিন্তা করো, যদি আমি বলি যে কর, তাহলে নিচে একটা হসন্ত হবে, তাহলে হবে কর। হসন্ত কেন হয়? যখন সে স্বরবর্ণের সাহায্য নেয় না। বুঝতে পেরেছো? তার মানে বুঝো, এই যে রটা হয়েছে কিভাবে হয়েছে? এই র এর সাথে হসন্তের সাথে ও বা অ যোগ হয়ে এই ও এর আরেকটা রূপ হলো অ। তোমরা দেখবা সংবৃত উচ্চারণ আর বিবৃত উচ্চারণ আছে, হ্যাঁ, অ এরই দুটো উচ্চারণ। হুম, যেমন ধরো এরকম হতে পারে অনেক, আর এটা হলো অতি, অতি না। তাহলে অটা হয়ে গেল কি? ও, মানে উচ্চারণটা হবে এরকম, অতি। বুঝেছো? তাহলে এরকম এই অ এবং ও এর ব্যবহারটা এরকম। তাহলে এই র এর সাথে অযোগ হয়ে হয়েছে কি? র। এই হসন্তযুক্ত র এর সাথে অযোগ হয়ে তারপরে র হয়েছে। বুঝতে পেরেছো? তাহলে ব্যঞ্জন ধ্বনি কি স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই অটাই সকলের সাথে যুক্ত থাকে, ঠিক আছে। আমরা যুক্ত ব্যঞ্জন শিখবো পরবর্তীতে, বা কতগুলা যুক্ত ব্যঞ্জন হয়, হ্যাঁ। তো এই মোটামুটি একটু বললাম যে এখানে ব্যঞ্জন ব্যঞ্জন ধ্বনি কখনো স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে অযুক্ত থাকে। আচ্ছা, এটা। এবার আসো, ব্যঞ্জন ধ্বনি কতগুলা স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি, এটা চার্ট আছে, হ্যাঁ। চার্ট যদি করে দিতে তাহলে একটু বুঝবা। মানে স্বরধ্বনি ছিল কতটা? 11টা, আর ব্যঞ্জন ধ্বনি 39টা, ঠিক আছে। তাহলে তোমাদেরকে একটা জিনিস শিখাই দিই আজকে, হ্যাঁ। বর্ণমালা, যেটাকে আমরা ইংলিশে বলি কি? অ্যালফাবেট। কথা বুঝতে পারলাম? এই বর্ণমালার ভাগগুলো একটু দেখে নাও। যদি আমরা বর্ণমালার ভাগ দেখি তাহলে এখানে হবে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ, বুঝছো? আচ্ছা, স্বরবর্ণ কয়টা বলো তো? মোট 11টা। ব্যঞ্জন বর্ণ কয়টা? 39টা। তাহলে টোটাল কত হবে? মোট বর্ণ কটা হবে? 50টা।
এখানে একটা মজার প্রশ্ন আছে, প্রশ্নটা তোমাদের করি, বলো বলতে পারো কিনা, প্রশ্নটা বুঝবা কিন্তু, বুঝে উত্তর দিবা। আদান হচ্ছে, দেখো, স্বরবর্ণ যদি 11টা হয়, ব্যঞ্জন বর্ণ যদি 39টা হয়, টোটালে যদি 50টা হয়, তাহলে বর্ণমালা কটা? প্রশ্নটা বুঝো কিন্তু, আবার বলি, স্বরবর্ণ যদি 11টা হয়, ব্যঞ্জন বর্ণ যদি 39টা হয়, টোটালে মোট বর্ণ যদি 50টা হয়, মোট বর্ণ 50টা, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ মিলিয়ে, তাহলে বর্ণমালা কটা? 50টা। তুমি 50টায়, তুমি 50টা কি, আমি তো বলে দিলাম 50টা হলো মোট বর্ণ, তাহলে বর্ণমালা কি করে 50টা হয়? হ্যাঁ, হ্যাঁ, মোট। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা অ্যাডমিশনে অনেকবার আসছে বা আসে। হ্যাঁ, দেখো আমি একটু বুঝাই দিই তোমাদেরকে। ধরো তোমাকে একটা সুই দেওয়া হলো, সুই, বুঝছো? তারপরে একটা সুতা দেওয়া হলো, এটা, তারপরে তোমাকে ধরো গোলাপ ফুল মানে লাল ফুল আর কি, গোলাপ ফুল দেওয়া হলো মনে করো 11টা। আচ্ছা, কয়টা বলো তো গোলাপ ফুল? 11টা। এরপরে মনে করো তোমার গাঁদা ফুল দেওয়া হলো 39টা। বলো তো তোমার কয়টা মালা বানাতে পারবা? সুতা দিয়েছি একটা, সুই দিয়েছি একটা, গোলাপ দিয়েছি 11টা, গাঁদা হলো 39টা। তুমি কয়টা মালা বানাতে পারবা? সুতা কিন্তু ছেড়ে দেবে। কয়টা? তোমাকে তো আমি একটা সুতা দিয়েছি, তাই না? হ্যাঁ, তো এটা যদি হয়, তাহলে এই ফুল, এই মালাটার নাম কি হবে? ফুলের মালা। হ্যাঁ, তাই না? তো তোমাকে আমি দিলাম স্বরবর্ণ 11টা, ব্যঞ্জন বর্ণ 39টা, বানালা একটা মালা, কিসের মালা? বর্ণমালা। তা কটা বর্ণমালা হবে? বলো কয়টা বর্ণমালা হবে? একটা বর্ণমালা, একটাই বাংলা বর্ণমালা, একটা, তার ভাগ আছে দুইটা, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ, কিন্তু মালা আসলে একটাই। ঠিক আছে? কেউ যদি জিজ্ঞাসা করে, বুঝলা, তুমি যদি কাউকে জিজ্ঞেস করো স্বরবর্ণ কটা, বলবে 11টা, যদি বলো ব্যঞ্জন বর্ণ কটা, বলবে যে 39টা। যদি জিজ্ঞেস করো টোটাল বর্ণমালা কটা, ওই হয়তো এটা হিসাব করে বলবে যে 11টা, 50টা। জিজ্ঞেস করো তো বর্ণমালা কটা, কি উত্তর দেয়? কিন্তু ধরা পড়া যাবে না, আগে বোঝানো যাবে না। আচ্ছা, আর আমি যে টেকনিকে বুঝালাম, বুঝতে পেরেছ? তাহলে বর্ণমালা কয়টা মনে থাকবে? হম, বর্ণমালা একটা। হ্যাঁ, এই যে গোলাপ গাঁদা দিয়ে বুঝালাম টেকনিক্যালি। দাও। ও আচ্ছা, বই থাক, এবার আমি আরেকটা জিনিস তোমাদেরকে বুঝাই। আমরা তাহলে এখন গাঁদা নিয়ে কাজ করি, মানে ব্যঞ্জন বর্ণ নিয়ে কাজ করি। আচ্ছা, গোলাপের কাজ শেষ হয়ে গেছে আগেই নাকি? দেখো, এটা একটু মুখস্থ রাখবা। ক, চ, ট, ত, প, একটু মুখস্থ করো। ক, চ, ট, ত, প, একবারে বলবা। ক, চ, ট, ত, প। ত এর মাত্রা দাও। ক, চ, ট, ত, প। মাত্রা শিখাতে হবে, মাত্রাটা লিখে দেবো এখন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা শুরু করার আগে মাত্রা শিখি, তারপরে বাকিটা শিখাই। মাত্রা, ঠিক আছে?
এইখান থেকে প্রশ্ন আসবে একটা, এমসিকিউ এ একটা প্রশ্ন এখান থেকে আসবে মাত্রা থেকে, হ্যাঁ, যে পূর্ণমাত্রা কোনটা, অর্ধমাত্রা কোনটা, আর মাত্রাহীন কোনটা। ঠিক আছে, এরকম আসবে। এটা একটু মজার ক্লাস, ভালো করে বুঝে করবা, আশা করি পারবা। এই মাত্রা থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে পারতে হবে, হ্যাঁ। আমি কি সংখ্যা লিখে দিব? সংখ্যা লিখে দিব। সংখ্যা বলতে এখানে স্বরবর্ণ তো 11টা, তাই না? আর ব্যঞ্জন বর্ণ কয়টা? 39টা, তাই না? তাহলে মোট কয়টা হবে এটা আমরা লিখে দেবো, আচ্ছা। তাহলে মোট, মোট হিসাব করছি, হ্যাঁ, মোট কয়টা হবে? 50টা, আচ্ছা। খুব মজার বিষয় কিন্তু, ভালো করে মাথায় ঢুকাও। ওটা তো মাথায় ঢুকে গেছে নাকি? এভাবে মাথায় ঢুকাই দিবা। দেখো, স্বরবর্ণ 11টা, ব্যঞ্জন বর্ণ 29টা, মোট কয়টা? 50টা। তাহলে বর্ণমালা কটা? একটা। মনে থাকে যাবে, আচ্ছা। আচ্ছা, এটা হলো মোট বর্ণ, তাহলে এখানে বর্ণমালা লিখি, এখানে লিখি বর্ণমালা, আচ্ছা। এখানে লেখো বর্ণমালা, বর্ণ লিখেছো, বর্ণমালা লিখে দাও। আর এখানে মোট বর্ণ, আচ্ছা। পরে ছক সুন্দর করে করে নিই। দেখো, তোমাদেরকে কয়েকটা সংখ্যা মনে রাখতে বলবো। কি বলবো? কয়েকটা সংখ্যা মনে রাখবা, ওই সংখ্যাগুলো মুখস্থ থাকবে একবার। হম, সংখ্যাগুলো একটু বলে দিই। সংখ্যাগুলো 26, 6, দুইটা যোগ করলে হয় 32, বুঝছো? 26, 6, 32। ঠিক আছে, তারপরে হলো 6 আর 4, 10, আর 7 আর 1, 8। মোট করা হয় দেখো তো। হ্যাঁ, 50 হিসাব মিলাবো, আচ্ছা। পূর্ণমাত্রা 26টা। ঠিক আছে, সরি সরি সরি, এখানে না, এখানে এটা এখানে ওই ব্যঞ্জন বর্ণের 26টা। ব্যঞ্জন বর্ণের 26টা পূর্ণমাত্রা। এটা সর্বর্ণটাই করে নি, হ্যাঁ। 6টা, তাহলে 26 আর 6 কত হবে? 32 হবে। ঠিক আছে, 26 আর 6 32। তাহলে 50-এর মধ্যে কটা বুঝলো? 32টা বুঝলো, আর থাকে কটা? 18টা। বুঝো? এবার এখানে আমরা অর্ধমাত্রায় আসি। অর্ধমাত্রা, ঠিক আছে, এখানে 1, এখানে 7, দেওয়া হলো 8। ঠিক আছে, আচ্ছা। মাত্রাহীন, এখানে হলো, দেখো এখানে 6 আর আগে 7টা হয়েছে, তাহলে 11 বিস্তার কটা লিখবে? 4টে। এখানে হলো 4, আর এখানে হলো 6। দেখো এখানে 26 আর 7 কত হয়েছে? আর 6টা, 39টা। তাহলে এখানে তাহলে কটা হবে? 4 আর 6, 10টা। এই সংখ্যাগুলো মনে রাখতে পারবা? তাহলে মনে রাখো, 26 আর 6 32, 7 আর 1 8, 6 আর 4 10। মনে থাকবে? আচ্ছা, এখানে কিছু বিষয় আছে, একটু মনে করিয়ে দিবা। দেখো কোন বর্ণগুলা কোনগুলো, এবার বর্ণগুলা শিখবো, আচ্ছা। প্রথমে আমরা স্বরবর্ণটা শিখে নিই। এর মধ্যে অর্ধমাত্রা একটা, ভালো করে মনে রাখো। অর্ধমাত্রা হলো রি, এখানে লেখা রাখো তুমি, রি। ঠিক আছে, রি হলো অর্ধমাত্রা। রি লেখার জন্য তো ধ না, কিন্তু ধ কিন্তু এরকম, আর রি হচ্ছে যেরকম দুইবার পেঁচিয়ে, হ্যাঁ। হলো, একটা পেয়ে গেছি। আচ্ছা, এবার আপনি মাত্রাহীন। মাত্রাহীন 4টা আগে লিখে নিন। মাত্রাহীন 4টা হলো এ, ওই, ও, ও, এদের কোনো মাত্রা নাই। এ, ওই, ও, ও, ওই মাত্রা আছে? এদের মাত্রা হাই, মাত্রাহীন এরা, এদের কোনো মাত্রা নাই। যদি মাত্রা দেয় তাহলে কি হয়ে যাবে? এর উপর মাত্রা তৈরি ফেলা হয়, ব্যঞ্জন বর্ণ হয়। ওই এটার উপর মাত্রা দিলে তৈরি যুক্ত হয়। এটার উপর মাত্রা হয় না, এটার উপর মাত্রা হয় না, তার মানে ব্যঞ্জন বর্ণ চলে যাবে, বুঝছো? তাহলে কটা পেলা? 4 রেখে 5টা পেলা, এবার থেকে 6টা। 6টা হলো স্বরে অ, স্বরে আ, রস্ব ই, দীর্ঘ ই, রস্ব উ, দীর্ঘ উ। 6টা। ক্লিয়ার? মানে এখান থেকে স্বরে অ থেকে ও পর্যন্ত হয়ে গেল। হিসাব করো এখান থেকে। স্বরে অ থেকে পড়ো, স্বরে অ, স্বরে আ, রস্ব ই, দীর্ঘ ই, হ্যাঁ। 6 হয়ে গেল তো। তো তুমি ঝয়ের মধ্যে এটা কিছু নেই এখানে। না 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 না,
পাগলি, এই যে গো, তুমি আমার এই এদিক থেকে টেনছো কেন? ঝড় রিকে তো তুমি যোগ করে দিলা। পাগলি তো, হ্যাঁ, ছয়ের টাকার এর মধ্যে তুমি দিয়ে দিছো, তাহলে হলো না। তাহলে এই 11টা হলো। এবার আসো এই ব্যঞ্জন বর্ণের। তাহলে আগে আমরা কি করবো, এই 26টা করবো না, আচ্ছা? আগে এই 6 আর 7 করবো, আচ্ছা? তাহলে মাত্রাহীন গুলো আগে করে নি। 6টা দেখো, ইয়ো, ও, খণ্ডত, অনুসার, বিসর্গ, চন্দ্রবিন্দু, কটালো? ছড়াই যায়, এদের মাত্রা আছে। এরা হলো পরাশ্রয়ী, বুঝলা, অন্যের আশ্রয় নেই। আর এগুলা মানে প্রথম বর্ণ হতে পারে না, এরা সবসময় দ্বিতীয় বর্ণ হয় অথবা শেষ বর্ণ হয়, প্রথম বর্ণ হতে পারে না। তাহলে এটা হয়ে গেল। এবার 7, এই 7 এটা শেখানোর জন্য একটা ছন্দ বলবো, একটা গল্প বলবো। হাজান হয়ে গেল, আজকে এটা হলো না, আচ্ছা? এটাই চকটা আজকে হলো না, এটা আগামী দিন করো। মাত্রা হয়ে গেল আজকে, হ্যাঁ। মনে করো বর্ষাকাল, বৃষ্টি হয়েছে, সে মানে রাস্তাঘাট অনেক পিচ্ছিল, পানিটা জমে কি হয়ে গেছে, কাদা জমে গেছে, কাদা জমে অনেক পিছলে গেছে। তো এক লোক ছাতা হাতে করে মনে করো বৃষ্টিতে হাঁটতে হাঁটতে যাচ্ছে, কিন্তু রাস্তা কি কাদা কাদা, খুব সাবধানে যাচ্ছে, হ্যাঁ। তো লোকটার নাম হলো গণক বাবু, গণক বাবু, ঠিক আছে? তো খুব সাবধানে হাঁটছে, গল্পটা বুঝো কিন্তু, হ্যাঁ। খুব সাবধানে হাঁটছে, মানে কাদা 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 রাস্তা, মাথায় হাতে একটু ছাতা আছে, আর বৃষ্টি হচ্ছে এরকম। তো গণক বাবু হাঁটতে হাঁটতে হঠাৎ করে পিছলে পড়ে গেছে, বুঝলা? গণক বাবু কি করে পড়লো? বুঝতে পেরেছো, পা পিছলে আলুর দম, তাই না? তাহলে গণক বাবু ধপাস করে পড়ে গেল। আচ্ছা, পড়ার পরে আমরা কি করি দেখো তো, আশপাশে তাকিয়ে দেখি যে কেউ আমাকে দেখলো কিনা, তাই না? এবং হতভম্ব হয়ে গেছে সে, মানে পড়ে যে ও বুঝতেই পারেনি যে আমি আসলে পড়লাম কি করে, মানে হাসবে না কাঁদবে না ব্যথাতে কাতরাবে, ও কিছুই বুঝতে পারছে না, বুঝলা? বয়স্ক, কাদা রাস্তা হাঁটছে, তো ও হয়ে গেছে। বুঝতে পেরেছো? তাহলে গণক বাবু ধপাস করে পড়ে গিয়ে কি হয়ে গেছে? এই হওয়া মানে বুঝো, হ্যাঁ, মানে একবারে চুপ, মানে কান্নাকাটিও নাই, পড়ে যাওয়ার পরে যে ব্যথা লেগেছে ওটাও নাই, মানে একবারে নিশ্চুপ, ঠিক আছে? এটা কিন্তু আমার বানানো একটা গল্প, বানানো একটা লাইন, ঠিক আছে? এটা শুধু মনে রাখার সুবিধার্থে, আচ্ছা? দেখো, খেয়াল করো, এই যে গণক লিখেছি, তিনটাই অর্ধমাত্রা, গয়ের অর্ধমাত্রা, নয়ের অর্ধমাত্রা, ক্ষয়ের অর্ধমাত্রা, গণক। ক্লিয়ার? তাহলে কয়টা হলো এখানে? 3টা। এবার দেখো ধপাস, ধয়ের অর্ধেক মাত্রা, পয়ের অর্ধেক মাত্রা, তালব্যশের অর্ধেক মাত্রা, ঠিক আছে? ধপাস কটা হলো? 6টা। লাই কটা? এই দেখো থয়েরও অর্ধমাত্রা, কটা হলো? 7টা, ঠিক আছে? তাহলে গল্পটা মনে রাখবা, বাক্য 2টা মনে রাখবা, আর এই শব্দ 3টা মনে রাখবা, যে গণক, ধপাস আর পরীক্ষার হলে গল্প মনে রাখার দরকার নাই, পরীক্ষার হলে এই 3টা শব্দ মনে রাখবা, যে গণক, ধপাস আর এই হলো 7টা। এবার এখানে তুমি লিখে নাও গণক, ধপস আর ঠিক আছে? গণক, ধপাস আর মনে থাকবে। এবারে 26টাতে আসি, হ্যাঁ। তাহলে এখানে কটা পেয়েছি আমরা? 7টা, তাই না? আর এখানে কটা পেয়েছিলাম? 6টা। তাহলে 6 এর সাথে কত হলো? 13টা, না? এই 13টা বাদ দিয়ে যা থাকবে সব 26টার মধ্যে, বুঝলি? এই 13টা তো শিখে নিলা, এই 13টা বাদ দিয়ে যা থাকবে সবগুলো 26টার মধ্যে, মানে পূর্ণমাত্রা। পূর্ণমাত্রা এবার কি কি হিসাব করো? ক আছে, খ আর গ ধরা যাবে না, খ গ ধরতে পারবে না তুমি, খ ধরতে পারবা, হম, ইও ধরতে পারবা না, ইও ছিল এই 6টার ভিতরে, বুঝতে পেরেছো? মানে এই 7টার ভিতরে যারা আছে আর এই 6টার ভিতরে যারা আছে তাদেরকে বাদ দিয়ে বাকিগুলা এই পূর্ণমাত্রা। ওকে, ক্লিয়ার?
এখান থেকে প্রশ্ন কিন্তু একটা থাকবে। কি আর বলবো বলো? কালী পুজো সবকিছু শেষ, কালী পুজো। আর শোনো একটা কথা বলি তোমাদেরকে, হ্যাঁ, আমরা হচ্ছে বেতন কিন্তু অগ্রিম নিতাম। তো বাসায় যে বলবা, যেহেতু তোমরা ঈদের আগেরটা দিয়ে দিয়েছো, এটা কালকে যদি পারো। আর আব্বুকে বলবো যে আব্বু অগ্রিম দেওয়ার জন্য, হ্যাঁ, ভর্তির সময় আমরা নিয়ে, হ্যাঁ? ওই যে রুমটা নিলাম না বাজারে, অগ্রিম 2 মাসের বেতন নিয়েছে আমাদের। অগ্রিম 2 মাসের রুম ভাড়া নিয়েছে। ওই শীটটা দিয়েছি না, শীটটা একটু ভালো করে দেখে হেড লাগাও। ক্যামেরা অফ করো তো, অফ করো।